হ্যালো স্টুডেন্টস, আজ থেকে আমরা তোমাদের ইতিহাসের কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, যেগুলো তোমাদের যে ডাব্লিউপি বা কেপি বা আদার্স যে পরীক্ষা আছে তাতে বিগত বছরে কিছু প্রশ্নও থাকবে এবং কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাহলে তোমরা আমাদের এই যে নতুন ক্লাসগুলো দেওয়া হচ্ছে, ইতিহাস, ভূগোল, সংবিধান এবং আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদেরকে ক্লাস দেওয়া হবে। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে, যেটা তোমাদেরকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন পেতে সাহায্য করবে। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? তোমরা জানো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি কত খ্রিস্টাব্দে জানা আছে? খ্রিস্টাব্দটাও মনে রাখবে, 1921 খ্রিস্টাব্দে। 21 খ্রিস্টাব্দে। এটা কোথায় আবিষ্কার হয়েছিল সেটাও কিন্তু মনে রাখতে হবে, রাভি নদীর তীরে। রাভি নদীর তীরে। ওকে, এগুলো মনে রাখতে হবে। তাহলে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি, 1921 খ্রিস্টাব্দে, রাভি নদীর তীরে। যখন খনন করা হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, তখন এই সভ্যতার কথা, হরপ্পা সভ্যতার কথা জানা গিয়েছিল। এর সাথে আরেকটা আছে, মহেঞ্জোদাড়ো সভ্যতা কে আবিষ্কার করেন? তো মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে মহেঞ্জোদাড়ো এটা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু 1922 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা হচ্ছে 1922 খ্রিস্টাব্দে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা আবিষ্কৃত হয়েছিল সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদীর তীরে। এগুলো কিন্তু মনে রাখবে। তাহলে এই রিলেটেড আমি আরেকটা বলে দিলাম, মহেঞ্জোদাড়ো হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922 খ্রিস্টাব্দে সিন্ধু নদীর তীরে আবিষ্কৃত হয়েছিল এই সভ্যতাটা। নেক্সট, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরের নাম কি? বা ফার্স্ট যে আর্টিফিশিয়াল পোর্ট, সেটা পাওয়া গিয়েছিল লোথাল। ঠিক আছে, লোথাল। এটা কোথায় আছে জানা আছে? লোথাল হচ্ছে বর্তমান যে গুজরাট, ওখানে রয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেন, প্রাচীনতম বেদের নাম কি? আমি এখানে কয়েকটা অপশন দিয়ে রেখেছি। জানো তোমরা বেদ কত রকমের? 4 প্রকার, তাই না? বেদ হচ্ছে 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আর প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। এটা এবার এই রিলেটেড কিছু ডাটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঋগ্বেদে কতগুলো বৈদিক মন্ত্র আছে? না, 1028টি। কতগুলো আছে? 1028টি। ঋগ্বেদ যারা পাঠ করেন তাদেরকে বলা হয় হোত্রী। কি বলা হয়? হোত্রী। মনে রাখতে হবে, ঋগ্বেদ যারা পাঠ করেন তাদেরকে বলা হয় হোত্রী। সামবেদের শ্লোকের সংখ্যা হচ্ছে 1549টি। ঠিক আছে, 1549টির মতো। আর সামবেদ যারা পাঠ করেন তাদেরকে বলা হয় উদ্গাত্রী। ঠিক আছে, মনে থাকবে এগুলো। নেক্সট, যজুর্বেদ আর অথর্ববেদ। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, অথর্ববেদে জাদুবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। সামবেদ মিউজিক রিলেটেড, মানে গান বা সঙ্গীত বা মিউজিক, এই রিলেটেড। আর ঋগ্বেদে বৈদিক যে মন্ত্র, তার 1028টা মন্ত্র আছে। ঋগ্বেদ যারা পাঠ করেন তাদেরকে বলা হয় হোত্রী, সামবেদ যারা পাঠ করেন তাদেরকে বলা হয় উদ্গাত্রী,
অথর্ববেদে কি আছে বললাম, জাদুবিদ্যা। এগুলো দেখো। 4 নম্বর প্রশ্ন, মহাভারত কে রচনা করেন? এটা তোমরা জানো, মহাভারত রচনা করেন বেদব্যাস। বেদব্যাস। এ প্রসঙ্গে তোমাদের জেনে রাখতে হবে, মহাভারত হলো পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য। কি বললাম? পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য। ঠিক আছে, পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য। এতে মোট 18টি পর্ব আছে। কি বললাম? এতে মোট 18টি পর্ব আছে। তাই মহাভারত সম্বন্ধে কি জানলাম? বেদব্যাস রচনা করেছেন, পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য, এতে মোট 18টি পর্ব আছে। এরপর পরবর্তী কোশ্চেন, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি? পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হচ্ছে রামায়ণ। ওকে, এটি 7টি খণ্ড আছে। 7টি খণ্ড আছে। আর কি বললাম? পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য। ঠিক আছে, 7টি খণ্ড আছে। পরবর্তী প্রশ্ন, পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা হচ্ছে 18টি পুরাণ আছে। কতগুলো পুরাণ বললাম? 18টি। এর মধ্যে মনে রাখতে হবে, ভাগবত গীতা যেটা মহাভারতের একটা অংশ, মহাভারতের যেটা একটা অংশ, এটা মহাভারতের বিষ্ণু পুরাণ থেকে নেওয়া হয়েছে। বিষ্ণু পুরাণ থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে। মহাভারতের বিষ্ণু পুরাণ থেকে নেওয়া হয়েছে। তা পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। ভাগবত গীতা যেটা বিষ্ণু পুরাণ থেকে নেওয়া হয়েছে, এটাও কিন্তু মহাভারতের একটা অংশ। ষোড়শ মহাজনপদের উল্লেখ কোন বৌদ্ধগ্রন্থে পাওয়া যায়? বৌদ্ধগ্রন্থের নাম হচ্ছে অঙ্গুত্তরনিকা। অঙ্গুত্তরনিকা, এটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ, এতে পাওয়া যায়। তাছাড়া জৈন গ্রন্থে এটা পাওয়া যায়, ভাগবত সূত্র, এতে পাওয়া যায় ভাগবত সূত্র। নেক্সট, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? এটা হলো বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসার। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মহাপদ্মনন্দ। কি বললাম? মহাপদ্মনন্দ। নন্দবংশের, তো এটা মনে রাখবেন, মহাপদ্মনন্দ কিন্তু কোনো ক্ষত্রিয় বংশের ছিল না। ঠিক আছে, মহাপদ্মনন্দ ক্ষত্রিয় বংশ থেকে বিলং করতো না। নন্দবংশের শ্রেষ্ঠ সম্রাট কে? এটা হলো ধননন্দ। শেষ সম্রাট কে? তাও কিন্তু ধননন্দ হবে। বা অত্যাচারী সম্রাট কে? তার অ্যান্সারও ধননন্দ। নেক্সট, এর পরবর্তী কোশ্চেন, তোমরা জেনে থাকবে, আমাদের ধননন্দ যখন সম্রাট ছিল, তখন কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করার জন্য এগিয়ে এসেছিল, ভারতের কাছাকাছি চলে এসেছিল। সেটা হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, এই সময় খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল, এই ধননন্দের সময় আলেকজান্ডার। আর একে প্রথম বাধা দিয়েছিল হিদাসপিসের যে যুদ্ধ হয়েছিল, যেটা হচ্ছে আলেকজান্ডার ও পুরুর মধ্যে। পুরু বলে একজন ছিল কাশ্মীরের অঞ্চলে, তার
সাথে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটা হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। এরপর চলে আসি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? এটাও নিশ্চয়ই জানো, চন্দ্রগুপ্ত মৌর্য। কি বললাম? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে চন্দ্রগুপ্ত মৌর্য আর ধনন্দের মধ্যে একটু হিস্ট্রিটা জেনে নিতে হবে। নন্দবংশের শেষ সম্রাট ধনন্দ ছিল খুব অত্যাচারী ছিল। এর রাজসভায় এনার যে মন্ত্রী ছিলেন তার নাম ছিল চাণক্য বা কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য। কি বললাম? চাণক্য বা কৌটিল্য। এই চাণক্য বা কৌটিল্য থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আসল নাম কি? এর আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। কি বললাম? এর অরিজিনাল নেম বিষ্ণুগুপ্ত। এ ফেমাস কি জন্য? এর যে বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র গ্রন্থের জন্য এ কিন্তু বিখ্যাত। তাহলে কি বললাম? এই যে ধনন্দের কাছে অপমানিত হয়ে চাণক্য বা কৌটিল্য, যার আসল নাম বিষ্ণুগুপ্ত, যে অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা, সেই চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রশিক্ষিত করেছিল এবং তাকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে ধনানন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠাতা করতে সাহায্য করেছিল। ঠিক আছে, তোমরা এগুলো মন দিয়ে শুনবে এবং নোট ডাউন করবে। আমরা এইভাবে চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো বিগত বছর এসছে এবং যেগুলো আগামী পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে ক্লাস ওয়াইজ দিতে থাকবো। আর এইগুলো পেতে হলে তোমাদেরকে অবশ্যই আমাদের ক্লাসকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, এবং যে নোটিফিকেশান সে বেল আইকন সেটাকে প্রেস করতে হবে, যাতে তোমরা পরবর্তী ক্লাসের নোটিফিকেশান আগেই পেয়ে যেতে পারো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।